আচ্ছা, ও রিজেন একটা কোশ্চেন করছিল যে সবসময় কি বাম পাশটা কাউন্ট করবে কিনা। হ্যাঁ, কিন্তু আপনি সবসময় যদি বাম পাশ কনসিডার না করেন তাহলে আপনাকে ছোট একটা ব্যাপার বুঝতে হবে। কিন্তু যদি ছোট একটা ব্যাপার বুঝতে পারেন তাহলে আপনি সবসময় বাম পাশ কাউন্ট না করলেও হবে। দেখেন, আপনি বাম পাশটা কাউন্ট করছেন মূলত এই চিত্রটার, এই বক্সটার বাম পাশে কোনো বক্স নেই, যার কারণে এই বক্সটা নিচ্ছেন। ঠিক আছে, যদি এই বক্সটা যদি এটা হইতো আর এটার যদি আপনার ডান পাশের বলগুলো নিতেন তাহলে এই বক্সের কিন্তু আর কোনো বল নেই, আপনি ডান পাশ হিসাব করতে পারতেন তখন। ঠিক আছে, কিন্তু এই বক্সটার বাম পাশে কোনো বল না থাকার কারণেই আমরা এই বক্সটা থেকে ম্যাথটা করা শুরু করি, এখান থেকে যাই, এই যে বাম দিক থেকে ডান দিকে যাই। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। আমি মনে করতেছি আপনি বুঝতেছেন আমার কথাটা। আপনি অনলাইনে আছেন কিনা আমি জানি না। ঠিক আছে রিজেন, আপনি তো আসছেন। আচ্ছা দেখেন, আসছে। দেখেন আমি বলতেছি কি, এই বক্সটার বাম পাশে কোনো বল নেই, যার কারণে আমি এই বক্সটা থেকেই ম্যাচটা শুরু করছি। আর এই বক্সের লোডটা হিসাব করার জন্য এই বক্সের এটা হচ্ছে তার সারফেসটা, রাইট? এই সারফেসটা এই বক্সটাকে এখান থেকে রেজাল্টেন্ট একটা লোড দিবে না? পুরো সিস্টেমটার ইকুইভ্যালেন্ট একটা লোড এখান থেকেই পড়বে কিনা? যার কারণে আমরা এটার বাম পাশ থেকে হিসাব করছি, কারণ এই লোডটা নেওয়া মানে এই বক্সে কত লোড আছে সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, যখন আপনি এই চিত্রে যাচ্ছেন, আপনি এই চিত্রের এই পাশে কত লোড আছে হিসাব করতেছেন। আপনি এই পাশটাও হিসাব করতে পারেন কিন্তু চাইলে। দেখেন আমি আবার বলি, আপনি এই পাশটা হিসাব করলে কি করবেন জানেন? আপনি লিখবেন ডেল এল 1 ডেল এল 2। এই ইকুয়েশনটা যদি আপনি লেখেন তাহলে এটার জন্য পি কি লিখবেন? এটার জন্য পি আর 1 লিখলেন আপনি, বাট এটার জন্য পি কি লিখবেন? এটার জন্য পি লিখবেন আপনি এটা। এটা কি কিভাবে লিখবেন আপনি দেখেন, আর1 প্লাস আর2 ইকুয়াল হচ্ছে পি। তাহলে এই বক্সটাতে, এই বক্সটার বাম পাশে হিসাব করা মানে এই বক্সের রেজাল্টেন্ট কত ফোর্স করতেছে সেই ভ্যালুটাই এটা কিনা। ব্যালেন্স করার জন্য এই পাশে যে বলটা আছে, এই পাশের যে রেজাল্টেন্ট বলগুলো আছে, এদের যোগফলেই কিন্তু এই মানটা। এই আপনি দেখেন আর2 সমান কি হবে? পি আর1। তার মানে পি এবং আর এর একটা বিয়োগফলের মানটাই, এই যে ডেল এফ লিখি আমি বা ডেল পি লিখি, বিয়োগফলের ফোর্সটাই কিন্তু আমি আর2 দিয়ে বসাচ্ছি। খেয়াল করছেন? এই কাজটাই করছি কিন্তু আমরা। আশা করি বুঝছেন আপনি, আর বলতে হবে না। বুঝছেন রিজেন? বুঝেছি। আপনি বুঝছেন? ভাই হ্যাঁ বুঝেছি। ভাইয়া এর আগে কিন্তু আপনি আর1 মাইনাস পি লিখছিলেন, আমি এটা নিয়ে কোশ্চেন করলাম মানে যে এখানে পি বড় নাকি আর1 বড়, আমি কিভাবে বুঝবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা একটা কোশ্চেন হইতেই পারে, পি বড় না আর1 বড়। দেখেন আপনি এই মনে করেন, আমি আবার বলতেছি, আমি প্রথম কথাটাতে আবার ফেরত যাই যে এই পি এর সমান হচ্ছে এরা দুইজন, আর1 এবং আর2 এর যোগফলটা হচ্ছে পি এর সমান। বুঝেন কথাটা? আর1 এবং আর2 এর যোগফলটা হচ্ছে পি এর সমান। তাহলে আপনি এটা ধরেন আমি যদি লিখি 20, এটা যদি আমি লিখি 30, তাহলে পি এর মান কত? 50। 50। তা আপনি যদি আর1 লেখেন, মনে করেন আপনি আর1 হচ্ছে 20, আমি তাহলে আর2 কত লিখবেন আপনি? আর2 কি 30 লিখবেন না? তো এই 30 কে আমরা কিভাবে লিখতে পারি দেখেন তো? 50 থেকে 20 বিয়োগ দিলেও কিন্তু 30 হয়, আবার 20 থেকে 50 বিয়োগ দিলেও কিন্তু -30 হয়, ভ্যালু সেম। আপনি বুঝছেন? এই যে পি মাইনাস আর1 লিখতেছেন অথবা আর1 মাইনাস, নেগেটিভ হয়ে যাচ্ছে না? নেগেটিভ হয়ে যাচ্ছে বিদায় তো আমরা তাকে আগেই পজিটিভ করে ফেলছি প্লাস দিয়ে। না না, এটা ঠিক আছে ভাই, এর আগে লিখছিলাম তো আর1 মাইনাস পি, এজন্য বলছিলাম যে ওখানে তো পি বড় হওয়ার কথা, পিটা বড় হওয়ার কথা, পিটা আগে বসার কথা ছিল। হ্যাঁ কিন্তু
এরা তো ব্যালেন্স এর আগে করার কোশ্চেনটা জন্য। যখন করছিলেন তখন তো R1 মাইনাস পি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে, আমি বুঝছি। দুইটাই এক্সাম্পল দিয়ে দিছি তো এই কারণেই প্রবলেমটা হচ্ছে, একটা এক্সাম্পল দিলে এই প্রবলেমটা হইতো না। আচ্ছা দেখেন আমি আবার বলি, এই ডেল এল ওয়ান ইকুয়াল ডেল এল টু, এই জিনিসটাকে আপনি এরকম লিখতে পারেন কিনা? হ্যাঁ এরকম লিখতে পারি। এরকম লেখা যায় কিনা? তো এই জিনিসটাকে প্লাস লিখে এটাকে মাইনাস লেখা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ লিখা যায়। আচ্ছা লেখা যায়। আচ্ছা, জি লেখা জি যদি হ্যাঁ যায় যায়। তাহলে ছোট থেকে একটা বড় ভ্যালু বিয়োগ দিলেই তো মাইনাসটা আসবে। জি এখন বুঝছেন? জি জি ভাইয়া। আর থেকে পি বিয়োগ দিলে না মাইনাস আসবে, পি থেকে আর বিয়োগ দিলে কখনো মাইনাস আসবে? আসবে না। এর চাইতে সহজ এক্সাম্পল আমার কাছে নাই। ঠিক আছে, আপনি বুঝছেন? আশরাফুল, আশরাফুল না প্রশ্নটা করছিলেন? ভাইয়া বুঝছি আমি। হুম হুম, ঠিক আছে। তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ারে যাই, আমাদের ম্যাথ কি আছে দেখি। এটা আমরা করছি 266, এই ম্যাথটা আমরা করছি, মানে বলছি আপনাদেরকে কি হবে। এই ম্যাথটা আপনারা করবেন, হ্যাঁ। Q4 এটা, এটা সিঙ্গারের বই থেকে এই ম্যাথটা নিছি। এটার আনসার ভুল আছে সিঙ্গারের বইয়ে, বুঝছেন? সিঙ্গারের বইয়ে 46 পয়েন্ট কত দেওয়া আছে, এটা আনসার 9.45 হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে এটা ঠিকঠাক বোঝানোর আগে এই ম্যাথটা বোঝাই ফেললে মনে বেটার। হ্যাঁ, এই 251 নাম্বার ম্যাথটা দেখেন। এই ম্যাথটা, এই ম্যাথ গুলা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা এই টাইপের ম্যাথ করেন না কিন্তু সচরাচর, এই কারণে আমি এই দুটো ম্যাথ নিয়েছিলাম। এটার দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, এটার দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটা একটু পড়ে দিই, আপনাদের প্রবলেম হলে একটু বলেন। The two vertical rod attached to the light rigid bar in figure 251 are identical except for length before the load, অর্থাৎ W দেওয়ার আগে it was attached। হ্যাঁ, W was before the load, W was attached, the bar was horizontal। ঠিক আছে, বারটা হরিজন্টালি ছিল W অ্যাটাচ করার আগে, and the rod were stress free, এবং W টা অ্যাড করার আগে ওই বারের স্ট্রেসটা ফ্রি ছিল, জিরো ছিল। ডিটারমাইন দা লোড ইন ইচ রড ইফ W ইকুয়াল, কি লিখছে, 6600 পাউন্ড, মানে 6600 পাউন্ড। যদি W এর মান 6600 পাউন্ড হয়, তবে ডিটারমাইন দা লোড, মানে পি বের করতে বলছে। কার পি? কার পি বের করতে বলছে? এই যে টানগুলা, তার যে তারগুলা লাগানো আছে রড, ওই রডের আপনাকে লোড গুলা বের করতে বলছে। তাহলে এখানে দুইটা রড লাগানো, একটা এ আর একটা বি। তাহলে আমরা একটার নাম দিই পি এ, আর একটার নাম দিই পি বি। এটা দুইটার টান বেসিক্যালি বের করব আমরা, কথা এটাই। ওকে, এই হচ্ছে আমাদের চিত্রটা। তাহলে দেখেন, আপনাদের এই ম্যাথ গুলো দেখে হয়তো একটু বিরক্ত লাগতে পারে যে অ্যাজ ইউজুয়াল ম্যাথ গুলো না করে আমি ব্যতিক্রম ধর্মী একটু ম্যাথ করাচ্ছি। এই ম্যাথ গুলা ব্যতিক্রমের ভিতরে সহজ ম্যাথ, যার কারণে করাইতে হচ্ছে।
তো দেখেন এই ডাব্লিউটা যখন এখানে পড়ছে, হ্যাঁ ডাব্লিউটা যখন এখানে পড়ছে, আপনি কিন্তু অলরেডি এটা মেকানিক্সের নিয়মে এদের একটা রিলেশন বের করে ফেলতে পারতেছেন। কার? এই টানগুলোর একটা রিলেশন বের করে ফেলতে পারছেন। আপনি এটা ফ্রি বোর্ডে আঁকলে কি হবে? এখানে একটা রিঅ্যাকশন হবে, এখানে একটা রিঅ্যাকশন হবে। এটা সাপোর্টটা কেমন ছিল? পিন সাপোর্ট ছিল? হ্যাঁ পিন সাপোর্ট ছিল, সো দুইটা রিঅ্যাকশনই হবে, ঠিক আছে। এখানে পিন সাপোর্ট ছিল, সো দুইটা রিঅ্যাকশন। এটার নাম আমি দিলাম বি, এ বি, আর এটার নাম দেন সি, দেন সমস্যা নাই। তাহলে এটা সি এক্স আর এই বলটা হচ্ছে সি ওয়াই। তো আপনি দেখেন তো এখানে মোমেন্ট নিলে এই দুটো তারের যদি আমি সি বলি এভাবে আঁকি, দেখেন তো পি এ, পি বি, ডাব্লিউ মানে 6600, আর এখান থেকে আপনার সি এক্স, সি ওয়াই, এরকম আসে না বিন্দুটা? এই বিন্দুতে মোমেন্ট নিলে আপনার এই দুটার একটা রিলেশন আসে কিনা, আমরা রিলেশনটা আগে তৈরি করি। সামেশন মোমেন্ট এট সি ইকুয়াল 0, ক্লকওয়াইজ পজিটিভ ধরেন, তাহলে কি আসবে? পি এ ইন্টু 4 মাইনাস হবে, রাইট, মাইনাস পিবি ইন্টু 8 প্লাস 6600 ইন্টু 10 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি আসে? 6000 পিএ, 4 পিএ প্লাস 8 পিবি। তাহলে পিএ সমান 66000 ভাগ বিয়োগ 8 পিবি ভাগ 4, এই রিলেশনটা আসে না? এই আমার ক্যালকুলেশনে ভুল হলে কেউ বলে দিবা সরাসরি, ঠিক আছে। এই রিলেশনটা আসছে পিএ। হ্যাঁ এখন কি আর কিছু করতে পারছেন আপনি? আর কিছু কিন্তু করা যাচ্ছে না। এই জায়গায় আপনাকে ইলংগেশনের ব্যাপারটা, ইলংগেশনের কনসেপ্টটাকে আপনি ইউজ করে এই জায়গায় আরেকটু ম্যাথটাকে একটু করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি করবেন দেখেন, এই জায়গায় যখন লোডটা পড়বে তখন এটা যখন লোডটা পড়বে এটা নিচের দিকে আসবে না? এটা নিচের দিকে আসার কারণে এখানে এটা যেহেতু ফিক্সড, এখানে একটা সে ত্রিভুজ তৈরি করবে, রাইট? ত্রিভুজ তৈরি করবে না? ত্রিভুজ তৈরি করবে। তো এই জায়গাটা দেখেন তো তৈরি হয় কিনা এই ত্রিভুজটাতে। এখানে একটা ডিসটেন্স, এখানে একটা ডিসটেন্স এবং এখানে একটা ডিসটেন্স। তার মানে এই লোডটা দেওয়ার পর মোট ডিসটেন্স সমান হচ্ছে এই ডিসটেন্সটা তৈরি হলো, এই ডিসটেন্সটা তৈরি হলো। হ্যাঁ তাহলে এই দুইটা ডিসটেন্সের একটা রিলেশন তৈরি করতে পারেন কিনা আপনি এই ত্রিভুজটা থেকে, সদৃশ্য ত্রিভুজ থেকে? আমি জাস্ট এই জায়গাটা আঁকছি, কিন্তু এই দুটো জায়গা এখানে আঁকলাম। তাহলে এই ডিফরমেশনটা কার বলেন? এই ডিফরমেশনটা হচ্ছে পিভি মানে ডেল বি, আর এই ডিফরমেশনটা কার? ডেল এ। এবং এদের ভূমি কি? 4, 4। এখানে এদের অ্যাঙ্গেল সমান হওয়ার কারণে দেখেন এই ত্রিভুজটার অ্যাঙ্গেল এটা, আবার বড় ত্রিভুজটারও অ্যাঙ্গেল এটা। তাহলে আপনি এই রিলেশনটা লিখতে পারেন, দেখেন ডেল বি বাই 8 ডেল এ বাই 4, এই রিলেশনটা লিখতে পারেন, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা যদি আপনি লিখতে পারেন তাহলে দেখেন তো আপনার এটাকে আরো ছোট করতে পারেন কিনা, যে ডেল বি ইকুয়াল 2 ইন্টু ডেল এ লেখা যায়। তাহলে ডেল বি সমান কি লেখা যাবে? পিবি এল বাই এ ই। 2 ডেল এ সমান কি লেখা যাবে? পি এ এল
বাই এই, ঠিক আছে? তাহলে দেখেন তো উভয় পাশের এই কাটা, কেন ভাই কাটা? ত্রিভুজটা একটু বুঝে দেন। কোনটা? ত্রিভুজ যেটা ত্রিভুজ সি, সি থেকে ত্রিভুজ টানছে আমরা ডাব্লিউ পর্যন্ত। ও ও দেখেন এই যে এই জায়গাটা আগে যখন ডাব্লিউ দিনে আমরা, ওরা প্রশ্নই বলে দিচ্ছে যে ডাব্লিউ যখন ছিল না তখন এই বিমটা ছিল হরিজন্টাল, এই বারটা ছিল হরিজন্টাল, এই কথাটা বলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন পড়ছি যে তখন আবার, বা প্রশ্নটা আপনি আবার পড়িয়েন, এই জি ডাব্লিউটা দেওয়ার আগে এই বারটা কিন্তু হরিজন্টাল ছিল, এই কথাটা ছিল না? ছিল তো। তো যখন ডাব্লিউটা দিছি এটা এইরকম একটা লাইন দিও আপনাকে, আমি চিত্রটাই দেখাই আপনাকে, দেখেন চ্যাপ্টার 2, এই দেখেন এখানে কি কথা বলছে, before the load W was attached the bar was horizontal, দেখছেন? জি and the rods were stress free, অর্থাৎ স্ট্রেসও ছিল না, এটা একদম হরিজন্টাল ছিল। যখনই ডাব্লিউটা দিছেন এটা একদম এরকম ট্রায়াঙ্গেল হয়ে গেছে, ওই যে দাগও দিছে এরা, দেখেন একদম সি পয়েন্ট থেকে ডাব্লিউ পর্যন্ত একটা রেখা টেনে দিছে আপনাকে, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে এখানে ত্রিভুজ বুঝতেছেন তো, এরা যে ত্রিভুজ হয়েছে। জি আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা ত্রিভুজের, তিনটা ত্রিভুজের এই আপনার কোণ সমান না? দেখেন তো, এই যে এই কোণটা, এই কোণটা সি থেকে এই কোণটা সমান কিনা প্রত্যেকটা ত্রিভুজের জি এই? আচ্ছা, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের এই যদি এই কোণটা সমান হয় তাহলে আপনি লম্ব আর ভূমির রিলেশন করতেছেন, রাইট? লম্ব আর ভূমির রিলেশন করতেছেন, তাহলে এই ত্রিভুজটার জন্য টেন থিটা ইকুয়াল এই ত্রিভুজটারও বড়টারও টেন থিটা লেখেন আপনি। তাহলে হ্যাঁ দেখেন, ছোট ত্রিভুজটার জন্য অ্যাঙ্গেল টেন থিটা লিখলাম, বড় ত্রিভুজটার জন্য অ্যাঙ্গেল টেন থিটাই লিখলাম, রাইট? আচ্ছা, তাহলে এখন দেখেন তো ছোট ত্রিভুজটার টেন থিটা মানে কি? ছোট ত্রিভুজের লম্ব, ছোট ত্রিভুজের ভূমি, তাহলে ডেল এ বাই 4 কিনা ইকুয়াল বড় ত্রিভুজের টেন থিটা মানে অ্যাঙ্গেল, তাহলে বড় ত্রিভুজ হচ্ছে এটা, তাহলে এটার লম্ব কত? ডেল বি। আর এটার ভূমি কত? বড় ত্রিভুজটার ভূমি কত? 8। এই জিনিসটাই আমরা এখানে লিখছি, এখন বুঝছেন জায়েদ? জি ভাই। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের রিলেশন এই পর্যন্ত আসছে, রাইট? এই পর্যন্ত আসছে যে ডেলবির মানটা আমরা ডেলবির সূত্রটা বসাই দিলাম, পিবি বাই পিএল বাই এই ইনটু 2টা আসছে, 2টা তো বুঝছেন, এখান থেকে 8/4 দিয়ে 2 আসছে, আর ডেল এ ইকুয়াল টু পিএল বাই এই, এই জিনিসটা লিখে দিলাম। এতটুকু বুঝছেন সবাই? জি বুঝছি। হ্যাঁ দেখেন তো উভয় পার্শ্ব থেকে এই কাটা যায় কিনা, যেহেতু দুইটার রডে কিন্তু একই ম্যাটেরিয়াল, একই এরিয়া, সবকিছু একই। হ্যাঁ, যদি ভিন্ন হয় তাহলে কিন্তু বলে দিবে, এই যে এখানে লিখে দিবে ই ই, এটার জন্য এ, এটার জন্য এ, যদি লিখে দিত তাহলে বসাইতাম, যেহেতু লেখা নাই তার মানে ধরে নিচ্ছি যে এরা কি সেম। তাহলে এই কাটা গিয়ে আমি আলটিমেট এই জিনিসটা লিখতে পারি কিনা, এই ওকে দেখেন পিবি লিখে দিলাম, আমরা পিবিটা পিবি এ রেখে দিলাম, ইনটু পিবি এর এলটা কত? এই যে পিবি, এই তারটা, এই তারটার লোডটা হচ্ছে পিবি, এটার দৈর্ঘ্য বলে দিছে আমাকে 6 ফিট, তাহলে 6টা এখানে লিখলাম, টু পি এ এল, তাহলে পি এ হচ্ছে মান কত? এই যে এই মানটা, এই মানটা আপনি লেখেন 66,000 মাইনাস 8 পিবি বাই 4, এই পুরো মানটা লিখলেন, ইনটু এল, এল কত? এই যে পি এ এর দৈর্ঘ্যটা কত ছিল? 4, 4 লিখলেন। দেখেন তো পুরো ইকুয়েশনে পিবি ছাড়া আর কেউ আননোন আছে? পিবি আননোন, তো আপনি এখন ক্যালকুলেটরে বসাবেন, পিবির মানটা পেয়ে যাবেন। কত আসছে, কারো আসছে? ছয় হাজার আসছে, আনসারটা মনে হয় 6,000 ছিল।
6000 পাউন্ড। হ্যাঁ, আপনারা এই পর্যন্ত বুঝছেন? এই আশরাফুল, তারপর মাসুদ, আমির আমির সোহেল, জায়েদ খান, রিজেনশীল, বুঝছো? জি ভাইয়া ভাইয়া বলছি। ডিউটি করতেছি আর ক্লাস করতেছি। ও আচ্ছা আচ্ছা, অনেক পরিশ্রমী বলবেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা অনেক সুন্দর একটা ম্যাথ করে ফেললাম। হ্যাঁ, এই ম্যাথটা আপনাদের একদম ইজি, তো এই কারণে এটা আসতে পারে, এই জিনিসটা চিন্তা করে আসলে ম্যাথটা করছি। তো আমরা আজকে আমাদের ভাই এই ম্যাথটা ইজি, তাহলে কঠিন ম্যাথ কত কঠিন। ও আমরা আমাদের আজকের টপিকটা বাবু ভাইয়ের জন্য সবগুলো সহজ। রেকর্ড হচ্ছে, জায়েদ রেকর্ড এটা হতাম। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের যে টপিকটা ছিল বেসিক্যালি এই জিনিসটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, এই জিনিসটা বোঝার পর আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখে আমাদের আজকের ক্লাস শেষ। এই যে রিবেট এবং প্লেট স্ট্রেস, আমরা গতকাল পাঞ্চ এবং প্লেট দেখছি, রাইট? আজকে আমরা দেখবো রিবেট এন্ড প্লেট। তাহলে আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে আপনি যখন কোনো প্লেটে, হ্যাঁ, যখন কোনো প্লেটে আপনি রিবেট করবেন, এই যে আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি জি ভাই পাচ্ছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, যখন কোনো প্লেটে আপনি রিবেট করবেন, হ্যাঁ, আপনাকে এখানে একটা নোটস লেখা আছে, আমি নোটসে আগে বোঝাই কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেকেরই জানার বাইরে, বা জানি আমরা অনেক আগে পড়ছি ভুলে গেছি। এই যে মার্জিন অফ রিবেট, হ্যাঁ, মার্জিন অফ রিবেট কি? এটা হচ্ছে আপনার এই জিনিসটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলতে এই জিনিসটা ডিজাইনিং করার সময় এটা রাখতেই হবে। হ্যাঁ, মার্জিনটা তাহলে কি? মার্জিনটা আমি একটু বুঝাই, মার্জিনটা দেখেন। ওকে, মনে করেন এটা একটা প্লেট, এটা একটা প্লেট, হ্যাঁ, এই দুটাকে আপনার ল্যাব জয়েন্ট, এটা ল্যাব জয়েন্ট না? ল্যাব জয়েন্ট করছেন, ল্যাব জয়েন্ট দিছেন কি দিয়ে? রিবেটটা দিয়ে, ল্যাব জয়েন্ট উইথ রিবেট। খেয়াল করেন মার্জিনটা কি, মার্জিনটা আগে বুঝেন। এই যে এই রিবেটটা একটু খেয়াল করুন তো, এই রিবেটটা আপনি যদি যত এইদিকে আঁকবেন, আপনি যত এইদিকে লাগাবেন, এই জায়গাটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি এটাতে লোড পড়ে? অবশ্যই, এটা যত এইদিকে থাকবে তত আমার জন্য রিস্ক, এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই প্লেটটা চলে আসবে, রিবেটটা ওই জায়গায় রেখে এই প্লেটটা চলে আসবে, প্লেট ক্র্যাক হয়ে যাবে, প্লেটে শিয়ার স্ট্রেস ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ, বা প্লেটে বেয়ারিং স্ট্রেস হতে পারে। তারপরে এই জায়গাটা ফিক্সড, এই জায়গাটা এই কারণে ডিজাইনিং করার সময় আমাদেরকে বলে দেয় যে আপনি রিবেটের এই যে এই জায়গাটার নাম হচ্ছে মার্জিন, এটা কনস্ট্যান্ট মান, m ইকুয়াল 1.5 ইনটু রিবেটের ব্যাস। এটা ডিজাইনিং করার সময় আপনারা যদি কেউ আগে ডিজাইন করে থাকেন বা এখন ভার্সিটিতে ডিজাইন করতেছেন, তারা দেখবেন এই জায়গাটা মার্জিন, মার্জিন কনসিডার করেই রিবেট জয়েন্টে। ঠিক আছে, তাহলে আমাদের মূল পড়ায় চলে যায়, মার্জিনটা আমরা বুঝছি এই জিনিস। ওকে, তো দেখেন আমি যখন দুইটা প্লেটকে রিবেট দিয়ে জয়েন করব, এক নাম্বারটা দেখেন, দুইটা প্লেটকে আমি যখন রিবেট দিয়ে জয়েন করব তখন ওই রিবেট এবং প্লেট দুইজনের ভিতরে কি কি স্ট্রেস হইতে পারে, হ্যাঁ, কি কি স্ট্রেস তৈরি হইতে পারে, রিবেটের ক্ষেত্রে কি ধরনের স্ট্রেস হয়, প্লেটে কি ধরনের স্ট্রেস হয়, এই জিনিসগুলো আমরা তিনটা জিনিস কনসিডার করব। হ্যাঁ, তিনটা জিনিস যদি কনসিডার করতে পারি তাহলে এটার জয়েন্ট এফিসিয়েন্সি বাড়ানোর ব্যাপারটা বলেন এবং এটা ক্র্যাক হওয়া থেকে আমরা এই দুটো প্লেটকে বাঁচাতে পারবো।
ঠিক আছে, এই তিনটে স্ট্রেস যদি আমি কনসিডার করি, তাহলে প্রথম যে স্ট্রেসটা দেওয়া আছে এটা দেখেন তো, বেয়ারিং স্ট্রেস ইন রিবেট। রিবেটের মধ্যে বেয়ারিং স্ট্রেসের কারণেও কিন্তু এটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ওইটার সূত্রটা কি? ওটা হচ্ছে বেয়ারিং এফ বাই ডিটি। যদি একটা রিবেট হয় তাহলে হবে এফ বাই ডিটি। হ্যাঁ, ডি কি? ডি হচ্ছে যে রিবেটের ডায়া, আর টি কি? টি হচ্ছে প্লেটের পুরুত্ব। ঠিক আছে, প্লেটের পুরুত্ব। আবার দুইটা প্লেটকে একত্রে যোগ করে তারপরে টি বসায়েন না, যে কোনো একটা প্লেটের পুরুত্ব হবে এটা, এফ বাই ডিটি। আর এন হচ্ছে রিবেট সংখ্যা। যদি আপনি দুইটা রিবেট বসান তাহলে এন এর মান হবে 2। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, আপনাদের কাছে এই ব্যাপারটা একটু মজা লাগতে পারে। আচ্ছা, আপনি কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন তো। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, ওটাই কম্পিউটারের স্ক্রিনটা একটু দেখার চেষ্টা করুন। স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস, এই জায়গাটা দেখছেন? এই চিত্রটা কি দেখতেছেন আপনারা? মোশন হচ্ছে। জি ভাইয়া। হ্যাঁ দেখেন তো, এই যে এখানে রিবেটটাকে ফিক্স রেখে বোঝার চেষ্টা করেন। রিবেটটাকে ফিক্স রেখে লোড দেওয়ার কারণে প্লেটটা চলে আসতেছে, রাইট? রিবেটটাকে রিবেটটাকে ফিক্স রেখে যদি প্লেটটা চলে আসে, তাহলে হবে প্লেটের মধ্যে কি ধরনের স্ট্রেস হবে তখন? সেটা টেয়ারিং স্ট্রেস। যদি রিবেটটাকে ফিক্স প্লেটের মধ্যে শেয়ার স্ট্রেস। জি। না না, শেয়ার স্ট্রেস, এই আশাবুল আপনি বোঝার চেষ্টা করেন। যদি যদি রিবেটটা যদি ছিঁড়ে যায়, হ্যাঁ, রিবেটটা যদি পুরা রিবেটটাই যদি ছিঁড়ে যায়, ঠিক আছে, লোডের কারণে, এবং প্লেটটা ফিক্স রেখে যদি রিবেট ছিঁড়ে যায়, ঠিক আছে, তখন আপনার রিবেটটা দুই কারণে ছিঁড়তে পারে। একটা হচ্ছে রিবেটের মধ্যে বেয়ারিং স্ট্রেস, আর একটা হচ্ছে রিবেটের মধ্যে কি স্ট্রেস? শেয়ার স্ট্রেস। ঠিক আছে, এই দুইটা কারণে রিবেট ক্র্যাক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্লেটের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে টেয়ারিং স্ট্রেস। টেয়ারিং, ঠিক আছে। তো এখানে যেটা করতেছে এটা কিন্তু বেসিক্যালি টেয়ারিং স্ট্রেস, কারণ রিবেট ফিক্সড, প্লেটটা সরে আসতেছে, ছিঁড়ে যাবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, জি। এবং এই জায়গাটাতে ছিঁড়ে যাবে। এই ব্যাপারটাই আমি এখানে সূত্র আকারে আপনাকে লিখে দিছি, দেখেন। এই দেখেন, বেয়ারিং স্ট্রেস ইন রিবেট, তাহলে রিবেটের জন্য হবে এফ বাই ডিটি, এবং টেয়ারিং স্ট্রেস ইন প্লেটের জন্য হবে এই যে প্লেটের সেকশনাল যে এরিয়াটা আছে ওইটা বিটি মাইনাস ডিটি। যদি একটা রিবেট থাকে শুধু ডিটি, আর যদি এন সংখ্যক রিবেট থাকে তাহলে এন ইন্টু ডিটি। ঠিক আছে, আর শেয়ার স্ট্রেস ইন রিবেট কি হবে? এটা অ্যাজ ইউজুয়াল আগের মতো আমরা যেটা ইউজ করতাম, এফ বাই পাই ডি স্কয়ার বাই 4। আমরা গতকাল না, গত ক্লাসে আর কি একটা ক্ল্যাবিসের ম্যাথ করাইছিলাম, ওখানে ভোল্টের মধ্যে শেয়ার স্ট্রেস ঘটছিল, ওটা আমি চিত্র দিয়ে বুঝাই দিছিলাম না? ওই জিনিসটা সেম অবয়ব এখানে প্লেট গুলা টানার পর রিবেটের মধ্যে ওই শেয়ার স্ট্রেসের কারণে রিবেটটা ক্র্যাক হবে, এই কারণে একই সূত্রটা আসছে। ঠিক আছে, আমি এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি, আপনাদের একটু প্রবলেম হইতেই পারে।
দেখেন কোন রকম বুঝে নেন যে এখানে একটা রিবেট আছে আর দুটা প্লেট, এই দুটা প্লেটকে আমি পি বলে টানছি। এখানে একটা রিবেট আছে, তাহলে আমি বলতেছি এখানে 3 ধরনের স্ট্রেস হবে, এই পুরো জায়গাটাতে 3 ধরনের স্ট্রেস হবে। এক নাম্বারটা লিখতেছি, দেখেন এক নাম্বারটা হচ্ছে এই রিবেটের মধ্যে একটা বেয়ারিং স্ট্রেস, তাহলে ওটার নাম দিলাম বেয়ারিং স্ট্রেস ইন রিবেট। ওকে, আগে নামটা জানেন তারপরে আপনি সূত্র জানিয়েন। 2 নাম্বারটা হচ্ছে টেয়ারিং স্ট্রেস। টেয়ারিং স্ট্রেসটা কোন জায়গায় হবে? প্লেটে, অর্থাৎ রিবেট জায়গা বরাবর থেকে যদি প্লেট চলে আসে। এটা হ্যালো, এখানে কার ওইখানে সাউন্ড হচ্ছে তো কোথায়? আপনারা মাইক্রোফোন এখানে মিউট sound করেন হচ্ছে। কথা না বললে। কথা না বললে মাইক্রোফোন মিউট করেন। আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছি বেয়ারিং স্ট্রেস ইন রিবেট, এই ব্যাপারটা হচ্ছে প্লেটগুলা প্লেটের জায়গায় থেকে বেয়ারিংটা ছিঁড়ে চলে আসবে, বুঝছেন? অর্থাৎ বেয়ারিংটা এই জায়গাটাকে ক্র্যাক করে ফেলবে, প্লেটের এই জায়গাটাকে ক্র্যাক করে ফেলবে। রিবেট, রিবেটটা এই প্লেটের এই রিবেটের এই জায়গাটা ক্র্যাক করে রিবেটটা বেরিয়ে চলে আসবে। এটা কি ধরনের স্ট্রেসের কারণে চলে আসবে? এটা হচ্ছে বেয়ারিং স্ট্রেস ইন রিবেট। রিবেটের মধ্যে বেয়ারিং স্ট্রেস ক্রিয়েট হওয়ার কারণে প্লেটগুলোকে প্লেটের জায়গায় রেখে রিবেটটা সরে চলে আসবে। কিন্তু টেয়ারিং স্ট্রেসটা হচ্ছে এর উল্টোটা, অর্থাৎ রিবেটের জায়গায় থাকবে, প্লেটগুলো ছিঁড়ে চলে যাবে। ঠিক আছে, রিবেটকে রিবেটের জায়গায় রেখে প্লেট ছিঁড়ে চলে যাবে এই জায়গাটা থেকে। এটা হচ্ছে টেয়ারিং স্ট্রেসের কারণে হবে, তাহলে এটার নাম হবে টেয়ারিং স্ট্রেস ইন প্লেট। ওকে, 3 নাম্বার আরেকটা হবে, সেটা হচ্ছে, সেটা কি দেখেন, এটা একটা প্লেট না, এটা একটা প্লেট না, এটা আরেকটা প্লেট, রাইট? দেখেন তো এই প্লেটের লোড আর এই প্লেটের লোড সেম কিনা? অবশ্যই সেম। ঘটনাটা এরকম হইতে পারে না যে এই প্লেটটা টান দিছেন, এই উপরের প্লেটটা থেকে রিবেট সহ এই প্লেটটা চলে আসছে, তাহলে কে ছিঁড়ার কারণে দুইটা প্লেটেই জয়েন্টটাকে আলাদা করে ফেললো ডিরেক্ট, অর্থাৎ শুধু রিবেটটা কেটে গেল, রিবেটটা জায়গা বরাবর আছে বাট রিবেটটা মাঝখান থেকে কেটে গেল, এই যে এরকম একটা জায়গা প্লেটের মধ্যে রয়ে গেল রিবেটের। বুঝতেছেন কিনা? দুইটা প্লেট আলাদা হয়ে গেল। তাহলে এই জিনিসটা কখন ঘটবে? যখন শেয়ারিং স্ট্রেস ইন রিবেট। তাহলে কয় ধরনের স্ট্রেস পেলেন আপনি? 3 ধরনের। একটা হচ্ছে বেয়ারিং স্ট্রেস ইন রিবেট, যেটার কারণে প্লেটগুলা ফিক্সড রেখে রিবেট চলে আসবে। টেয়ারিং স্ট্রেস ইন প্লেট, যেটা হচ্ছে রিবেটটা রিবেটের জায়গায় থাকবে, প্লেটগুলা ছিঁড়ে চলে যাবে। ঠিক আছে, 3 নাম্বারটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস ইন রিবেট। আপনারা এই দুটাকে কিন্তু এক করিয়েন না, হ্যাঁ? টেয়ারিং স্ট্রেসটা হচ্ছে এখানে প্লেটের মধ্যে একটা ক্র্যাক ঘটবেই, এই জিনিসটা কনসিডার করবেন। মানে এই রিবেটটা রিবেটের জায়গায় থেকে যাবে, কিন্তু আপনি এটার সাথে এটা কুলায়েন না, কিন্তু আপনি আপনি আমার কথা কিন্তু সেম করে ফেলতে পারেন। যে ভাইয়া আপনি বলছেন টেয়ারিং স্ট্রেস ইন প্লেট মানে হচ্ছে দুটা প্লেট আলাদা হয়ে যাবে, ছিঁড়ে যাবে। আবার শেয়ারিং স্ট্রেসও বলতেছেন এরকম চিত্রটা, দুটা প্লেট আলাদা হয়ে যাবে, রিবেটটা ছিঁড়ে যাবে। দেখেন ঘটনা দুইটা, কিন্তু আমি বলতেছি বারবার টেয়ারিং স্ট্রেসটা ঘটবে রিবেটের জায়গায় ফিক্স থেকে রিবেটের এই জায়গাটাকে ছিঁড়ে রিবেটের জায়গায় ফিক্স, প্লেটটা রিবেটের জায়গা ছিঁড়ে চলে আসবে, দুটো প্লেটেই রিবেটের জায়গায় থেকে যাবে। তার মানে রিবেটটা তখন বেশি স্ট্রং দিচ্ছেন আপনি, হ্যাঁ, ডিজাইন করার সময় বা ম্যাটেরিয়াল চুজ করার সময় খুব ভালো একটা রিবেট লাগাইছেন, কিন্তু প্লেট গুলো হচ্ছে দুর্বল। তাহলে আপনি যখন লোডটা দিবেন প্লেট গুলা কি ছিঁড়বে না রিবেটকে জায়গায় বরাবর রেখে? এটাই বুঝাচ্ছি আমি। ঠিক আছে, আবার মনে করেন, বিয়ারিং স্ট্রেসটা হ্যাঁ বেয়ারিং স্ট্রেসটা বলতেছি তো। দেখেন এই এই জায়গাটাতে এই বেয়ারিং এই এরিয়া তো হচ্ছে কিনা, কে ছিড়বে বেয়ারিং এ? কে ছিড়বে?
বেয়ারিং এ কে ছিড়বে? রিবেট। তাহলে রিবেট রিবেট রিবেটের এই এরিয়াটা দেখেন তো কত হয়? এটা রিবেটের ডায়া, শুধু রিবেটটা ছেড়ে চলে আসবে আর কি। রাইট, শুধু রিবেটটা ছিঁড়ে চলে আসবে। আর এটা হচ্ছে প্লেটের থিকনেস কিনা। তাহলে এই আমি হুম। আমি যে এখানে ডটেড করে দিছি, এটা একটা স্কয়ার না? এরকম একটা স্কয়ার না? দেখেন তো, মানে রিবেট কি গোল হয়ে ছিড়বে নাকি? রিবেট তো এই জায়গাটা পুরো হুম। ছিঁড়ে চলে আসবে। তো এরকম একটা স্কয়ার জায়গা সে ছিঁড়ে চলে আসবে কিনা, স্কয়ার বলেন বা আপনি যাই বলেন, সমস্যা নাই। এরকম কিনা এটার এরিয়াটা? জি আচ্ছা, তাহলে এটার এরিয়ার হুম, সূত্র হুম। কি হবে? ডি ইনটু টি, রাইট? জি তাহলে জি। এই বিয়ারিং স্ট্রেস ইন রিবেট, এই জিনিসটা আমরা লিখতে পারি এফ বাই ডিটি, রাইট? হুম। জি আচ্ছা, তো এখানে যদি এখানে ভাই কয়টা রিবেট? একটা রিবেট, একটা একটা বিদায় ডিটি। যদি একাধিক থাকতো, এন সংখ্যক থাকতো, তাহলে এন ইনটু ডি। এনডিটি। তাহলে বেয়ারিং স্ট্রেসের সূত্রটা আপনি শিখে গেলেন। ভাই একটু হ্যাঁ। বলি, হ্যাঁ, টিয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে রিবেটের পিছনের অংশটা ছিঁড়ে যাবে, সরি মানে প্লেটের পিছনের অংশটা ছিঁড়ে যাবে, উপরের প্লেটের পিছনের অংশটা ছিঁড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বিয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে কি এই রিবেটের সামনে অর্থাৎ বাম পাশের অংশটা ছিঁড়ে যাবে? টিয়ারিং এর সময়, টিয়ারিং এর সময় রিবেটটা রিবেটের জায়গায় থেকে, হ্যাঁ, আপনার কোশ্চেনের হ্যাঁ তো ডান। আপনি আনসার পেলেন। এই রিজেন, আপনি তো আপনার কোশ্চেনের হুম, আনসার পেলেনই। আপনি দেখেন না, যখন জি। বেয়ারিংটা ছিঁড়ে যাবে, তাহলে বেয়ারিংটা কোন দিক দিয়ে ছিঁড়তে সহজ হবে বলুন তো? এই জায়গাটা দিয়ে, বাম রাইট? দিক। হুম, ওই জায়গাটাতে হুম। এরকম একটা এরিয়া তৈরি হবে কিনা? এরকমই তো একটা এরিয়া তৈরি হবে, কারণ এটা তো আপনি হ্যাঁ, মার্জিন বর্গ রাখতেছেন। আকার, আপনি এখানে বর্গ তো আকার একটা দেখবেন। মার্জিন রাখতেছেন, তাহলে আপনার এই জায়গাটা সেম এরিয়া ছিড়বে না? একই জিনিস আমি এইদিকে বুঝাচ্ছি আর কি, বুঝার সুবিধার্থে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি 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 ভাই। আচ্ছা, আর টেয়ারিং এর বুঝেছি সময় ভাই, এইদিকে হয়ে যাবে ঘটনাটা। বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বেয়ারিংটা বুঝছেন না? এরপর দেখেন টেয়ারিংটা কি জি। হচ্ছে। টেয়ারিংটাতে কে ছিড়বে বললাম? টেয়ারিংটাতে প্লেট ছিঁড়বে, ছিড়বে প্লেট। প্লেট। টেয়ারিংটাতে যদি প্লেট ছিঁড়ে, তাহলে দেখেন তো এই রিবেটের অংশটাকে ফেলে রেখে, রিবেটের অংশটাকে ফেলে রেখে প্লেটের অংশগুলা চলে আসতেছে কিনা, খেয়াল করুন তো ঘটনাটা এরকম হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। কিনা। ঘটনাটা এরকম হচ্ছে না যে রিবেটের অংশটা রেখে এই অংশগুলা ছিঁড়ে চলে আসতেছে, রাইট? হুম, তাহলে এই পুরাটা আমি হুম। ধরলাম বি, এই জায়গাটা আমার রিবেটের ব্যাস ডি, আর এটা থিকনেস টি। তাহলে এটার এরিয়া কি হবে? বি ইন্টু টি মাইনাস ডি ইন্টু টি, তাই না? জি ভাইয়া। তাহলে টিয়ারিং স্ট্রেস কি হবে? সিগমা টি এফ বাই এ, এর জায়গায় আমরা লিখবো বিটি মাইনাস টিটি। ঠিক আছে, বুঝছেন নাকি আবার বুঝাবো? বুঝছি ভাই, বুঝছি। হ্যাঁ, তাহলে এখানে একটা রিবেটের জন্য ডিটি, যদি একাধিক হয় এন সংখ্যক হয়, তাহলে এখানে লিখবেন এন ইনটু ডিটি। ঠিক আছে, টিয়ারিং স্ট্রেসটা ওকে।